শেখ হাসিনা অধ্যায়ের পর কি বাংলাদেশকে নিয়ে নতুন হিসাব করছে ভারত? আর সেই নতুন হিসাব করতেই কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পদ চেয়ে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ব্রিক্স সম্মেলনে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতিগুলোর নেতাদের সঙ্গে তারেক রহমানকে এক টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। কিন্তু প্রশ্ন হলো, এই সফরে যদি তারেক রহমান সত্যি দিল্লি যান, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কি পাবে? সীমান্তে হত্যা কি কমবে? তিস্তার পানি কি বাড়বে? ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কি কিছুটা হলেও কমবে? নাকি সবশেষে আমরা শুধু আরেকটা কূটনৈতিক ছবি দেখব? ঢাকার টেবিলে এখনও আমন্ত্রণ পত্রটা পড়ে আছে, কিন্তু সেই চিঠির জবাব এখনও দিল্লিতে পাঠায়নি ঢাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই সফর কি বাংলাদেশের জন্য নতুন সুযোগ নাকি নতুন চাপ? আজকের এক্সপ্লেনারে পুরো বিষয়টা সহজ করে ভেঙে বলছি। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভারতের পক্ষ থেকে আমন্ত্রণপত্র ঢাকায় পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। 2 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও ঢাকা নেয়নি। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, বাংলাদেশ কিন্তু এই প্রথম ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ পেল না। 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত 15তম ব্রিক্স সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। তবে বাংলাদেশ এখনও ব্রিক্সের পূর্ণ সদস্য নয়, পর্যবেক্ষকও নয়। এমনকি 2024 সালে চালু হওয়া পার্টনার কান্ট্রি তালিকাতেও বাংলাদেশের নাম নেই। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ বর্তমানে মোট 11টি দেশ নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম মূলত উন্নয়ন, অর্থায়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বিশ্বের মোট জিডিপির একটা বড় অংশ, বিপুল জনসংখ্যা এবং দ্রুত বাড়তে থাকা বাজার, এই 3 কারণে ব্রিক্সকে এখন বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়। সহজ ভাষায় বললে, বিশ্বের ক্ষমতার ভারসাম্যে গ্লোবাল সাউথের কণ্ঠ আরও জোরালো করার একটা মঞ্চ হলো ব্রিক্স। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তারেক রহমানকে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, 2025 সালের এপ্রিল থেকে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবেও এই আমন্ত্রণ জানানো হয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়। 2 দেশের সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। ভিসা সহজীকরণ, কূটনৈতিক যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের বৈঠক, সব ক্ষেত্রেই সেই চেষ্টা দেখা যাচ্ছে। অনেক বাংলাদেশি প্রশ্ন তুলছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কি এবার আগের মতো একতরফা থাকবে, নাকি ঢাকা এবার নিজের স্বার্থের প্রশ্নে আরও কঠোর অবস্থান নেবে? তিস্তার পানি, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য কিংবা ভিসা জটিলতা, অর্থাৎ ভারতের দাদাগিরির অভিযোগ যেসব ইস্যুতে দীর্ঘদিন ধরে উঠে এসেছে, সেগুলোতে তারেক রহমানের সরকার এবার কতটা দৃঢ় অবস্থান নেয়, সেটাই দেখার বিষয়। অবশ্য আলোচনা মানেই সমাধান, এমনটা ধরে নেওয়ারও সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বড়, কিন্তু ভারসাম্যপূর্ণ নয়। 2024-25 অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $7.66 বিলিয়ন, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি। এই ব্যবধান কমানোর জন্য 2 দেশ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা CEPA নিয়ে আলোচনা করছে। দিল্লিতে মোদির সঙ্গে সরাসরি বৈঠক হলে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো জোরালোভাবে তোলার সুযোগ তৈরি হবে। তবে সুযোগ আর অর্জন কিন্তু এক জিনিস নয়। বাস্তব ফল কতটা আসবে এই ক্ষেত্রে, সেটাই হবে
বড় প্রশ্ন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিপির সদস্য, আর সেই সদস্য পদের বাস্তব সুবিধাও বাংলাদেশ ইতোমধ্যে পেতে শুরু করেছে। চলতি বছরের মার্চে রাজশাহী ও রংপুর অঞ্চলে নেসকোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে $12.5 কোটি বেশি অর্থায়নের প্রস্তাব অনুমোদন করেছে এনডিপি। অর্থাৎ ব্রিক্সের সঙ্গে সম্পর্ক শুধু কূটনৈতিক সৌজন্য নয়, উন্নয়ন প্রকল্পেও এর বাস্তব প্রভাব রয়েছে। বিমস্টেকের চেয়ারম্যান পরিচয়ে ব্রিক্সের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হওয়া মানে শুধু নিজের দেশের কথা বলা নয়, পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতা, সংযোগ ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার সুযোগ। ছোট দেশ হলেও আঞ্চলিক কূটনীতিতে নিজের অবস্থান শক্ত করার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরের রাজনৈতিক ঝুঁকিও কম নয়। তারেক রহমান দিল্লি গেলে দেশের ভেতরে বিরোধী রাজনৈতিক শক্তি এটিকে ভারতমুখী পররাষ্ট্রনীতির উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে। বিশেষ করে আগের সরকারের সময় ভারতকে ঘিরে যে বিতর্ক ও জনমতের বিভাজন তৈরি হয়েছিল, সেটিও নতুন করে আলোচনায় আসতে পারে। কূটনীতিতে কোনো আমন্ত্রণই পুরোপুরি নিঃস্বার্থ হয় না। ভারতও এই সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের কাছে আঞ্চলিক নিরাপত্তা, সংযোগ কিংবা কৌশলগত সহযোগিতা নিয়ে কিছু প্রত্যাশা রাখতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি প্রকাশ করা হয়নি, তাই এটাকে সম্ভাবনা হিসেবেই দেখা উচিত, নিশ্চিত তথ্য হিসেবে নয়। ব্রিক্সে আছে চীন, রাশিয়া, ইরান সহ এমন কয়েকটি দেশ যাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক বিভিন্ন কারণেই জটিল। একই সঙ্গে ডলারের বিকল্প লেনদেন ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে। তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে একদিকে ব্রিক্সের সঙ্গে সম্পর্ক বাড়ানো, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ পশ্চিমা অংশীদারদের সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। শেষ পর্যন্ত তারেক রহমান যদি দিল্লির ডাকে সাড়া দিয়ে ভারত সফরে যায়, তাহলে দেশের সাধারণ মানুষ একটা বিষয় দেখবে, এই সফরের পর তাদের জীবনে কি বদলালো। সীমান্তে উত্তেজনা কি কমলো? বাণিজ্যে কি বাংলাদেশ কিছু সুবিধা পেল? বিনিয়োগ কি বাড়লো? নাকি দিল্লি সফর শেষ হলো শুধু কর্মর্দন, ছবি আর যৌথ বিবৃতিতেই? তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না, ইতিহাস সেটা মনে রাখবে না। ইতিহাস মনে রাখবে তিনি বাংলাদেশের জন্য কি নিয়ে ফিরেছিলেন। আসল প্রশ্ন হলো, তিনি যদি যান তাহলে বাংলাদেশের পক্ষ থেকে কি কি দাবি নিয়ে যাবেন। দিল্লিতে যদি এই বৈঠক হয়, তাহলে বাংলাদেশের মানুষ দেখতে চাইবে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোতে ছাড় দিতে ভারতকে রাজি করানো যায় কিনা। অনেকের ভাষায় ভারতের তথাকথিত দাদাগিরির রাজনীতি থেকে বেরিয়ে এসে সম্পর্কটা আদৌ সমতার ভিত্তিতে দাঁড়ায় কিনা, সেটাই হবে বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, তারেক রহমানের এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত, নাকি ভারতের সঙ্গে তিস্তা, সীমান্ত, বাণিজ্য ও ভিসা সহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করেই এমন সফরে যাওয়া উচিত? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরের পর্বে।